আছে কত দেখো আয়োজন, রাধুনির রান্নাঘর। রাধুনির রান্নাঘর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাধুনির রান্নাঘরের অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো আছেন তো? আচ্ছা, আজকে আমরা দুটো ভিনদেশি রান্না শিখব। একটি হচ্ছে সিজলিং সি ফুড, আরেকটি হচ্ছে ম্যান্ডারিন স্টিম ফিশ। তাহলে সিজলিং সি ফুড রান্না করার উপকরণগুলি একটু দেখে নিই। সিজলিং সি ফুড তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি 1 কাপ, চিকেন স্টক 2টি, স্কুইড 1 কাপ, পেঁয়াজ পাতা 15টি, চিনি 2 চা চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, ফিশ সস 2 চা চামচ, হোয়াইট পেপার 1 চিমটি, সয়া সস 1 চা চামচ, তেল 6 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, ক্যাপসিকাম 1টি, কালো মাশরুম 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ এবং ঘি আধা কাপ। রান্না শুরু করার আগে আপনাদের জন্য একটা চমক আছে। আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথি আছেন। আজ করতে পারছেন কে? তিনি হচ্ছেন আমাদের স্বনামধন্য নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল। আমরা শাকিল ভাইকে আজকে ডেকেছি আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম শাকিল ভাই, ভালো আছেন তো? ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আর কি, তো আমি আজকে একটা আইটেম নিয়েছি, সি ফুড কীভাবে পরিষ্কার করতে হয় এবং সেটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি দর্শকদের দেখাতে চাই। তাহলে আমরা এখন শুরু করি। হ্যাঁ, তো শাকিল ভাই কি রান্না টান্না করেন নাকি? হ্যাঁ, টুকিটাকি। এই সমস্ত স্পেশালাইজ খাবার তো আর পারি না। এটা কি মাছ? এটা হচ্ছে স্কুইড। আচ্ছা আচ্ছা। এটা এই ফর্মে আসে এবং মানুষ এটার বিদঘুটে চেহারা দেখে ঘাবড়ে যায়। এটার উপর একটা মেমব্রেইন থাকে, এই মেমব্রেইনটাকে খুলে ফেলতে হবে। এইভাবে খুলে ফেললে অনেকটা ডাবের শ্বাসের মতো একটা শ্বাস বেরোয়। এখানে থাকে মাছের পা এবং চোখগুলো। এবার এটার ভেতরে একটা শ্বাস থাকবে। এই হোল মাছটার এখানে একটা দাগের মতন থাকে। আমি এটাকে চিড়ে ফেলব, এই ভেতরের ময়লাগুলো ক্লিন করে নিলাম। এটাকে স্লাইস করার একটা কায়দা আছে, সেটা হচ্ছে এইভাবে তেড়ছি করে, খুব ধার ছুরি নিতে হবে। কিন্তু আমি কিন্তু টুকরো করে ফেলছি না, জাস্ট স্ট্রাইপ করে কাটছি, চিড়ে চিড়ে, যেন এর ভেতরে সসগুলো ঢুকতে পারে। আবার ক্রিস ক্রস করে কাটবো। আচ্ছা, এই যে খাওয়ার সময় যে ক্রিস ক্রসটা থাকে এই কারণেই, তার মানে? হ্যাঁ, আমার ধারণা ছিল মাছটাই বোধহয় ওরকম দেখতে। না, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা তো একদম নেতিয়ে পড়া একটা মাছ মনে হচ্ছে। এটার উপর যখন গরম পানি ঢালা যাবে তখন এটা কিন্তু কার্ল হয়ে যাবে। শাকিল ভাই, আপনি যদি আমাকে একটু হেল্প করতে চান, আপনি একটু কাইন্ডলি চুলে গরম পানি বসিয়ে দিবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তাহলে আমরা এটাকে এইভাবে স্লাইস করার পরে আবার পিস পিস করে টুকরো করলাম। চুলোটা জ্বালিয়ে দিই। এবারে এই পা, মাছের পা, এবং এখানে মাছটার চোখ থাকে, তো আমরা চোখটা ফেলে দেব। চোখটা নিচের পোর্শন পর্যন্ত যদি কেটে ফেলি তাহলে এই যে আমাদের কি সুন্দর তো ফুলের মতো, এবং এটা অপূর্ব লাগবে যখন আমি এটার মধ্যে গরম পানি ঢালবো। তো প্রিয় দর্শক, যেই কথাটা বলছিলাম যে এই মাছ এ তো কাটলাম, কিন্তু এটা ধুতে হবে খুব ভালোভাবে। এটার মধ্যে কিন্তু এই যে শ্লেষ্মাগুলো লেগে থাকে এবং তার মধ্যে প্রচণ্ড সামুদ্রিক গন্ধ, যেই কারণে নাকি মানুষ এটা পছন্দ করে না। তো সেটাকে কাটানোর জন্য নিয়ম হচ্ছে প্রচুর লবণ দিয়ে প্রত্যেকবারে খুব করে কোনো একটা খসখসে জিনিসের উপর খচিয়ে নিয়ে তারপর আবার অনেক পানি দিয়ে ধুতে হবে। এভাবে 3-4 বার ধুয়ে এরকম একটা ঝরঝরে লুক চলে আসবে। আমরা রান্নায় যাওয়ার আগে সসগুলো আগে মিলিয়ে নিই। এখন আমি দেব অয়েস্টার সস। অয়েস্টার সস দেব 2 টেবিল স্পুন। ফিশ সস দেব 2 চা চামচ।
আচ্ছা, এই উপাদানগুলো কি আমাদের দেশে যে সুপারমার্কেটগুলোতে পাওয়া যায় আজকাল? হ্যাঁ হ্যাঁ, আজকাল কিন্তু এই ওরিয়েন্টাল রেস্টুরেন্টগুলো যে খুলেছে সেগুলোতে কিন্তু এখনো মানে বেশ প্রচলিত। এখন সয়া সস দেব 1 চা চামচ, চিনি দেব 2 চা চামচ, হোয়াইট পেপার দেব 1 পিঞ্চ। এখন আমি এই সসটাকে মিশিয়ে রেখে দিলাম। ও আমাদের পানি মনে হয় ফুটে গেছে, তাই না শাকিল ভাই? এই যে একদম নিতিয়ে থাকা মাছটার উপরে যখন আমি বয়লিং ওয়াটার ঢালবো, দেখবেন কি সুন্দর কার্ল হয়ে যায়। সুন্দর তো, পুরো ওই যে আনারসের থোকার মতন লাগছে দেখতে একদম। আর সেই পা গুলো ছোট ছোট অক্টোপাসের মতন। এখন আমরা এটা ছেঁকে ফেলি। আমার মনে হয় এবার আমরা রান্নায় আসতে পারি। কড়াই গরম হচ্ছে, আমাকে একটু তেলটা দিয়ে সাহায্য করবেন? থ্যাংক ইউ। খাটিয়ে নিচ্ছি আপনাকে সাথে। না না না, আমি তো শিখতে হলে একটু খাটতেই হবে। অল্প একটু তেল দিলাম, অ্যাবাউট 2 টেবিল স্পুন। চিংড়ি মাছগুলোকে আর সি ফুডগুলোকে ভাজবো। আচ্ছা, প্রথমে আমি চিংড়ি মাছগুলো দেই। এতটা হাই হিটে রান্না করতে হয়? হ্যাঁ হ্যাঁ, এগুলোর সবচেয়ে সুবিধাজনক ব্যাপারটা হচ্ছে কি জানেন, এটা কিন্তু বেশি রান্না করতে হয় না। এবারে আমি সবজিগুলো দেবো। সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি চাইনিজ শিটাকি মাশরুম। এই শিটাকি মাশরুমটা কালো, নাড়বো এরকম, নাকি একটু? হ্যাঁ একটু নাড়তে পারেন, এরকম শুকনো হয় দেখতে। এটাকে আপনি বয়লিং গরম পানির মধ্যে একটা বাটিতে এরকম উপুড় করে দিয়ে ঢেকে 40 মিনিট রেখে দেবেন। এটা ফুলে নরম টুকটুকা হয়ে যাবে এবং তারপরে এটাকে টুকরো করে নেবেন। কি সুন্দর লাগছে দেখতে না রংটা। একটু বড় বড় করে কেটে পেঁয়াজ দিই, আর দেব ক্যাপসিকাম। এই জিনিসটা যেন কি, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, পেঁয়াজের পাতা। লেগে নিন এবার আপনি। এখন সসগুলো যে মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। থাইদের রান্নায় একটা মজার ব্যাপার কি জানেন, ওরা না লবণ ইউজ করে না, ওরা তার বদলে ইউজ করে ফিশ সস। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এটার স্বাদে একটা নতুন মাত্রা দিব। সেটা হচ্ছে এর আরেকটা স্টেপ। হ্যাঁ, সিজলিং এর শব্দটা যদি না পাওয়া যায় খাবার আগে আগে মজা পাওয়া যায় না ঠিক। এখন এটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আনার জন্য আমরা এটাকে একটু রসুনের বাগার দিব। রসুনটাকে না অলমোস্ট পুড়িয়েই ফেলবে। এখন এটার মধ্যে যখন এটা ঢেলে দিব তখন একটা খুব সুন্দর গন্ধ হবে। তার আগে আমরা এটার সাথে মিশিয়ে নিই একটু চিকেন স্টক। মানে এটা একটু ব্রাউন হলেই তারপরে হ্যাঁ। ঢেলে দিচ্ছেন না? গন্ধ পাচ্ছেন রসুনে? এখনো কিন্তু শেষ হয়নি, এটাকে সিজল করব না। সিজল করার জন্য সিজলিং ট্রেটাকে আমি চুলোয় বসাবো একটু ঘি দিয়ে। এটা যখন গরম গনগনে হবে তখন গরম হবে, বোঝা গেছে। আমার মনে হয় আমাদের ট্রেটা গরম হয়ে গেছে না? তো আমি ট্রেটাকে নামিয়ে এটার স্ট্যান্ডে রাখলাম। এবার আমি এটাতে ঢেলে দেব সি ফুড। এই তেল ফোটার আওয়াজটা কি মজার না? হ্যাঁ, সেই সাথে গন্ধটাও। আর দেখবেন যে ঘি দেওয়ার ফলে কিন্তু নতুন একটা মাত্রা যোগ হয়। প্রিয় দর্শক, শাকিল ভাইয়ের সাথে তৈরি হয়ে গেল আমাদের সিজলিং সি ফুড। চলুন আমরা একটু দেখি এটা তৈরির প্রণালীটা।
সিজলিং সি ফুড তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি 1 কাপ, চিকেন স্টক 2টি, স্কুইড 1 কাপ, পেঁয়াজ পাতা 15টি, চিনি 2 চা চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, ফিশ সস 2 চা চামচ, হোয়াইট পেপার 1 চিমটি, সয়া সস 1 চা চামচ, তেল 6 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, ক্যাপসিকাম 1টি, কালো মাশরুম 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ এবং ঘি আধা কাপ। প্রথমে একটি স্কুইড স্লাইস করে বাটিতে তুলে রাখুন। এবার অন্য একটি বাটিতে একে একে ওয়েস্টার সস, ফিশ সস, সয়া সস, চিনি এবং হোয়াইট পেপার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর স্কুইড রাখা বাটিতে গরম পানি ঢেলে সেদ্ধ করে নিন। অন্য একটি কড়াইয়ে তেল ঢেলে তাতে স্কুইড এবং চিংড়িগুলো হালকা ভেজে একে একে মাশরুম, পেঁয়াজ টুকরা, পেঁয়াজ কলি এবং ক্যাপসিকাম দিয়ে ভাজতে থাকুন। এবার এতে সসের মিশ্রণ দিয়ে নেড়ে মেশান এবং নামিয়ে রাখুন। আরেকটি কড়াইয়ে সামান্য তেলে রসুন দিয়ে ভেজে নিন। এরপর রান্না করা স্কুইডগুলোর সাথে চিকেন স্টক মিশিয়ে রসুন ভাজায় ছেড়ে আরেকটু ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে ঘি ঢেলে গরম করে নিন। গরম হলে এতে রান্না করা স্কুইডগুলো ঢেলে সিজলিং করে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সামুদ্রিক মাছের মজার রেসিপি সিজলিং সি ফুড। রাধুনির রান্নাঘর। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের দ্বিতীয় রান্নায়, ম্যান্ডারিন স্টিম ফিশ। তো ম্যান্ডারিন স্টিম ফিশ শুরু করার আগে আমরা একটু উপকরণগুলো দেখে নিই। ম্যান্ডারিন স্টিম ফিশ তৈরি করতে আমাদের লাগবে স্ন্যাপার মাছ 1টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ 1 চা চামচ এবং চিনি পরিমাণ মতো। ম্যান্ডারিন সস তৈরি করতে আমাদের লাগবে চিনি 2 টেবিল চামচ, ক্যারামেল 3 টেবিল চামচ, পেঁয়াজ পাতা কুচি আধা কাপ, বিন স্প্রাউট আধা কাপ, গাজর কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, কাঁচামরিচ কাটা 3-4টি, আদা কুচি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, তেল সামান্য পরিমাণ, পানি সামান্য পরিমাণ এবং সেসেমি অয়েল সামান্য পরিমাণ। উপকরণ তো দেখা হয়ে গেল, এখন আমরা কাজে আসি। মাছ, এই স্টিম ফিশের জন্য আমি নিয়েছি মোটামুটি 600-700 গ্রামের একটা স্ন্যাপার মাছ। আপনারা চাইলে বড় তেলাপিয়া অথবা যেটাকে নাইলোটিকা বলে সেটাও নিতে পারেন। এবং এটা কাটার নিয়ম হচ্ছে, আপনি যে কোনো একটা কিচেন সিজার দিয়ে এখানকার ফিনসগুলো যে মাছের আছে সেগুলো কেটে ফেলতে পারেন। এবং এই কাঁসাটা উঠিয়ে দেখুন, আমি কিচেন সিজার দিয়ে একদম ফাঁকা করে ফেলেছি। আর এই সাইডটা দিয়ে আমি চিড়ে এখানে মাঝখানে হলো করে পেটের সব ময়লাগুলো ফেলে দিয়েছি। আমি এটাকে এখন স্টিম করব। আমি আপনাদেরকে সহজ উপায়ে স্টিমার বানানো শেখাচ্ছি। সেটা হচ্ছে, এরকম একটা গর্ত প্যান নিয়ে তার মাঝে যদি একটি বাটিকে উপর করে বসিয়ে দেন আর তার উপরে স্টিমের জিনিসটা জাস্ট বসিয়ে দেন এবং ঢেকে দেন, হয়ে গেল আপনার স্টিমার। তো আমি স্টিম করার আগে মাছটাকে আগে একটু চিড়ে চিড়ে দেবো যাতে ভেতরে মশলা যায়। এইভাবে দিলে মাছটা তো ব্ল্যান্ড লাগবে না খেতে। আমার তো মনে হয় যারা ক্যালোরির ব্যাপারে সচেতন হ্যাঁ, তাদের জন্য এই খাদ্যটি সাংঘাতিক একটি ভালো। গ্রহণযোগ্য। হ্যাঁ, আমি অনেককেই দেখেছি জানেন, এই শুধুমাত্র একটি স্টিম ফিশ দিয়েই লাঞ্চ হয়ে গেল, সঙ্গে আর কিছুই খায় না। আসলে খুবই স্বাস্থ্যসম্মত এবং মাছে তো মাংসের তুলনায় ক্যালোরিও অনেক কম আর স্বাস্থ্যসম্মত। আমি এখানে একটু মাছের গায়ে আদা রসুন বাটা মাখাচ্ছি। মাছটাকে আমি স্টিমার প্লেটে লাগবো আর পাত্রে পানি দেব। পানিটা না এমন লেভেলে দিতে হবে যেন পাত্রের ওপরে উঠে না, বাটির অর্ধেক পর্যন্ত পানি দিতে হবে। অর্থাৎ এই মানে পানিটাকে স্টিম, শুধু স্টিমটাই যাতে মাছে লাগে, হ্যাঁ, তাই না? ব্যাপারটা এসে লাগবে। এই আমরা মাছটাকে ঢেকে পানিটা বলক আসার পরে অন্তত 15 মিনিট আমরা এটাকে স্টিম করব। তো মাছ সিদ্ধ হতে থাকুক, আমরা এই ফাঁকে সসটা তৈরি করে ফেলি। সস তৈরি করতে আমার লাগবে 3 টেবিল চামচ ক্যারামেল, সয়া সস 2 চা চামচ, 2 টেবিল স্পুন ওয়েস্টার সস দেয়াই আছে,
আর রেড মল্ট ভিনেগার, 2 টেবিল স্পুন চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে কারণ সসগুলো এত সল্টি। আর দেব আমি 1 পিঞ্চ গোলমরিচ। তৈরি হয়ে গেল আমার সস। পানিতে বলক চলে এসছে মনে হয়। হ্যাঁ, এখন থেকে আমরা কাউন্ট করে ঠিক 15 মিনিটস। প্রিয় দর্শক, আমাদের 15 মিনিট হয়ে গেছে। চলুন আমরা দেখি আমাদের মাছটা হয়েছে কিনা। বাহ, সুন্দর একটা চেহারা এসছে মাছের। তাহলে আমরা এখন পরবর্তী অংশে চলে যাই রান্নার। এটা প্রথমে চিকন চিকন করে কাটা আদার একটা ফোড়ন দিতে হয়। এবারে আমি দিচ্ছি জুলিয়ান করা আদা। জুলিয়ান মানে আর কিছুই না, কুচি 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 লম্বা লম্বা করে কুচি। আমাকে একটা চামচ দিয়ে সাহায্য করবে? জুলিয়ান কথাটা বললেই বেশ একটা কায়দা করে বলা আর কি। ওরিয়েন্টাল কুকিং। আদার একটা ভাজা ভাজা গন্ধ পাচ্ছেন শাকিল ভাই? এবারে আমি একে একে সবজিগুলো দেবো। তার আগে একটু তেরছি করে কাটা মরিচ দিয়ে নিই, তাহলে একটু হালকা ঝাল এফেক্ট আসবে। তারপরে দেবো একটু বাঁধাকপি, একটু গাজর। বেশি সবজি দেবো না কারণ এটা জাস্ট মাছটাকে একটু কভার করার জন্য। গাজরটা কিন্তু শুধু যে খেতেই মজা তা না, বেশ একটা ডেকোরেশনের কাজ করে, তাই না? হ্যাঁ, এবার একটু বিনস স্প্রাউট। বিনস স্প্রাউটটা সবচেয়ে লাস্টে দিলাম কারণ এটার একটু ক্রাঞ্চ থাকবে, যেটার জন্য এটা আরও টেস্টটা বাড়াবে। স্প্রিং অনিয়ন। এবারে আমি সেই মিশানো সসটা ঢেলে দেবো। কি কি ছিল একটু জানো এটার এর মধ্যে? মধ্যে ছিল ক্যারামেল, চিনি, সয়া সস, আচ্ছা আচ্ছা, উস্টার সস। বাহ, ভারী সুন্দর একটা গন্ধ আসছে তো। এবার তারপরে আমি এই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, কর্নফ্লাওয়ারটা দেব। এটা কি ঘন করে এই গ্রেভিটাকে? হ্যাঁ, একটা থিকনেস আনার জন্য খুব সাহায্য করে। আপনি দেখবেন যখন একটা চকচকে রং চলে আসবে এবং একটু ঘন একটা ভাব চলে আসবে, তখনই বুঝবেন যে কর্নফ্লাওয়ারটা তার অ্যাকশন করা শুরু করেছে। আমাদের সসও মোটামুটি হয়ে এসছে। এখন এটার মধ্যে আরও অথেন্টিক একটা চাইনিজ গন্ধ আনার জন্যে আমরা দেব সামান্য একটু সেসেমি অয়েল। পরিবেশনের পালা। আমি আগে ডিশের উপরে কিছুটা সস বেড়ে নিব। এবার এর উপরে স্টিমড ফিশটা দেব। স্টিম ফিশটাকে ধরে একটু পানিটা ছেঁকে নিই। বাহ, এবার এর উপরে ভেজিটেবলটা দিই। এই খাওয়া পরিবেশন করাটাও কিন্তু একটা আর্ট, তাই না? হ্যাঁ, ওই যে কথায় বলে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। দারুণ। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ম্যান্ডারিন স্টিম ফিশ। তো চলুন শাকিল ভাই, আমরা এটা রান্নার প্রণালীটা একবার একটু দেখে নিই। ম্যান্ডারিন স্টিম ফিশ তৈরি করতে আমাদের লাগবে স্ন্যাপার মাছ 1টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ 1 চা চামচ এবং চিনি পরিমাণ মতো। ম্যান্ডারিন সস তৈরি করতে আমাদের লাগবে চিনি 2 টেবিল চামচ, ক্যারামেল 3 টেবিল চামচ, পেঁয়াজ পাতা কুচি আধা কাপ, বিন স্প্রাউট আধা কাপ, গাজর কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, কাঁচামরিচ কাটা 3-4টি, আদা কুচি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, তেল সামান্য পরিমাণ, পানি সামান্য পরিমাণ এবং সেসিমি অয়েল সামান্য পরিমাণ।
প্রথমে স্ন্যাপার মাছের দুই পাশ একটু কেটে নিন এবং চারপাশে আদা বাটা মেখে একটি প্লেটে তুলে স্টিম হওয়ার জন্য 15 মিনিট ঢেকে রাখুন। অন্য একটি বাটিতে ক্যারামেলের সাথে সয়া সস, উস্টার সস, রেড মল্ট ভিনেগার, চিনি এবং গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে সস তৈরি করে নিন। এরপর কড়াইয়ে তেল ঢেলে আদা কুচি একটু ভেজে একে একে কাঁচামরিচ, বাঁধাকপি কুচি, গাজর কুচি, বিন স্প্রাউট এবং পেঁয়াজ কলির সাথে সসের মিশ্রণ ঢেলে তাতে গোলানো কর্নফ্লাওয়ার এবং সেসেমি অয়েল ঢেলে কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন পাত্রে অর্ধেক ঢেলে রাখুন। এবার মাছটি তুলে সসের মধ্যে রেখে ওপরে আরও সস দিয়ে পরিবেশন করুন। দারুণ স্বাদের ম্যান্ডারিন স্টিম ফিশ। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ম্যান্ডারিন স্টিম ফিশ আর সিজলিং সি ফুড। শাকিল ভাই, আজকে কিন্তু আপনার অনারে এই দুটো রান্না করলাম। আমাদেরই সহ্য হচ্ছে না। তো আপনাকে একটু টেস্ট করাই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আলাদা আলাদা করে খাই না, তাহলে বুঝতে পারবো জিনিসটা। Oh, can you believe it? It's July in the Cairngorms and it's snowing. But it's perfect weather to show you what might happen if one of your bits of equipment failed you. Take, for example, a rucksack. Well, you might say it's easy. You take your kit, throw it in your tent, put it over your shoulder. But I've been doing that for the last hour or so, and I can tell you it's no joke. One slip and you could fall and kill yourself. The smart thing to do is to stop, find somewhere where there's some materials to make yourself a decent one. And that's what we're going to do. This is what we need though, willow. To make a rucksack frame, we need some wood and we need something to tie it together with. And the willow is going to provide both of those things. Bend the wood so that the fibres are stretched. And then cut in like this. And you cut them off real cleanly, they'll grow back. You'll need 3 pieces for the rucksack, make an A-frame shape. Don't want to damage the bark though, because the bark we can turn into string. First thing though is we have to take off the outer bark, the green part. To do that we'll just scrape it off. What we do now, we'll run the knife down the bark. Now we can just pull that straight off like that. And this is very strong. We can use this to make string to tie the rucksack together. I'll clean the other bits, it'll take a few minutes. This is what I'm looking for, pine and birch woodland. You can see I've got a root here, it's about maybe just over 2 meters long. You have to be careful not to tug on the roots as you're pulling them up, because they're a bit brittle when they're fresh. So you just follow them along and dig them up carefully. If they were all as good as this one, you could make a good pair of rucksack straps with about 12. Right, well we're going to make an A-frame rucksack. I've done a little bit of work already. I've carved the willow sticks, 2 of them to an arm's length, and one of them is from my elbow to my fingertips. Before we tie it all together though, we should make the straps, and for that we'll use those roots. What we're going to do is plait them together with a 3-strand plait, just like girls do to their hair. We're going to use willow bark to tie the rucksack together. Take the 2 long ones and near the top lash them together. The straps must be attached really strongly, so I'm going to use a root and bark for that job. At the ends of the rucksack straps I've formed the roots into an eye, and all I have to do now is to slot that onto the bottom of the sack, and it's finished, ready for the load. Okay, so we've made our frame, and we need something though to tie things onto the frame with, and the old stinging nettle is going to be the answer. If you handle a stinging nettle right, it won't sting you.
you've got to be bold. If you're too timid with a nettle, it'll sting you badly. Now, we've got to strip this of all the stings and all the leaves. And if we do it quickly and in this direction, they won't hurt. I'm not stung, believe it or not. Now, flatten the nettle between your hands. Now, take the nettle in the middle, bend it in half, and push so that the pith separates from the fibres. Put your thumbnail on top and pull, and away comes the pith. These fibres are really strong, and we can use those to make good string. Take one of them, put it on your thigh, and round it off by rolling it away from you. Bend it in half, grasp the bit that's bent, grasp it here with your left hand, and with the palm of your right hand, roll both of these pieces away from you, and we start to get string. Do you remember this? Well, now's the acid test. We've got our stinging nettle cord and we'll tie it on. There we go. All I have to do is attach the strap and we're ready. And I'll see you soon. Yeah. Have you ever been lost in a forest? I bet you have. Well, today I'm going to show you how to get out of the woods if you haven't got a compass. And these guys are the guinea pigs. I've brought the film crew deep into the forest and got them lost. Okay guys, stop there. Well, we've got a map, we haven't got a compass. Here, in this green area, is where we are, somewhere in there. And down here is a car park where the crew left their car. And we've got to get there. So how do we do it? How do we find south? Well, nature herself's going to show us. Come with me, I'll show you. Now, guys, look, this is the first lesson. The irony is, it's the trees themselves that are going to help us get out of here. Look, on this side of the tree, the branches are thick, strong, and reaching horizontally out for the warmth. That is the south side of the tree. On this side of the tree, the branches are fewer, thinner, and they tend to reach more upwards. That's the northerly side of the tree. Now, of course, not all trees do this. We've got to make sure that we take an average of, say, 6 or 8 trees. Anyway, this one's good. That's the way we've got to go. Let's go. Here's a good tip. The sun's out, and that can really help us find our way about. Take your watch off, point the hour hand at the sun, then halve the distance between the hour hand and 12 o'clock or 1 o'clock during British summertime, and it'll be there, and that'll point south. Of course, it's a bit difficult if you wear a digital watch. Here's a tip for remote places. Put a stick in the ground straight up and mark the end of the shadow. Now, the sun moves constantly from east to west, so in a few hours' time, that shadow will have moved. Mark the end of the new shadow, say there, and construct an imaginary line between the two. At 90 degrees to that line, towards the sun, will be south. To stay on course, any course, you need to be able to fix your gaze on a point and walk to it. But what happens when you come to thick bushes like this? Inevitably, in avoiding places like this, you start to wander off and can end up walking around in circles. Now, there's a little technique from Scandinavia that'll help us, the pole. You take a long pole, as long as possible. You can use it like a giant needle and thread it through the bushes where only the needle can go. Now we can walk around and pick that stick up. Because it's long and straight, it'll keep us on course. So even if I have to go around the bushes, the pole can go through them and keep me on a true course. I can hit cars. Could be we're close to the car park, eh? There's a good indicator. Stumps like this can be excellent for pointing us in the right direction. There's the centre, and the centre will be nearest the edge on the southerly side, and that would be about right. Okay, let's go.
There are guys. One crew man. How about that? Right, I'll be seeing you. Take care. See you around. See you.